প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ডক্টর সায়ন্ত সাখাওয়াত, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট। রয়েছেন সালেউদ্দিন সিফাত, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আমরা শুরুতে যাব ডক্টর সায়ন্তের কাছে। নির্বাচন নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট। সরকার ফেব্রুয়ারিতেই নির্বাচন করতে দৃঢ় প্রতিজ্ঞ। আইন উপদেষ্টা মঙ্গলবারও বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন, তারপর আমরা চলে যাব। প্রশ্ন হলো, এরপরও নির্বাচন নিয়ে সংশয় শঙ্কা কাটছে না কেন? সংশয় কাটছে না কারণ গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক শক্তি হিসেবে অনেক দল এবং জনতা, অরাজনৈতিক ব্যক্তি সবাই গণঅভ্যুত্থানের পক্ষে শক্তি হলেও রাজনৈতিক শক্তি হিসেবে তিনটা শক্তিকে মোটা দাগে একটু প্রাধান্য দেওয়া হয় বেশি। একটা হচ্ছে বিএনপি, একটা হচ্ছে জামাত ইসলামী, আর একটা হচ্ছে এনসিপি। এই তিনটা দলের মধ্যে জামায়াত ইসলাম এবং এনসিপি নির্বাচন হওয়ার পক্ষে অবস্থান এখনো নেয়নি, বরং তাদের অবস্থান স্পষ্টই এখনো নির্বাচন না হওয়ার দিকে। যেমন এনসিপির নেতারা প্রকাশ্যে বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এবং তাদের আরও কিছু দাবি দেওয়া আছে। জামায়াত ইসলাম যদিও নির্বাচনের প্রস্তুতিতে বিএনপির থেকেও এগিয়ে আছে বলে মনে হবে দেখলে, কারণ সব দেশ, সারা দেশে তাদেরকে প্রার্থী হবে কি হবে না হবে সব ঠিক করে রেখেছে আরো 8 মাস আগে থেকে। কিন্তু তারাও আবার নতুন করে পিআর পদ্ধতি নিয়ে একটু জোরে সোরে আওয়াজ তুলছে। সে কারণে বাংলাদেশে তো নানান রকমের ষড়যন্ত্র, নানান রকমের মেরুকরণ এক এক সময় এক একটা হয়। আমরা আস্থার সংকটে ভুগি। খুব সহজেই কিছু বিশ্বাস করবার মতো যে পরিবেশ, ওই পরিবেশ বাংলাদেশে খুব কম সময়ে আমরা পেয়েছি। ফলে অবিশ্বাসটা মানুষের মধ্যে বেশি কাজ করে, যে সরকার চায়, বিএনপি চায়, আরও বিএনপি সমমনা বা সমমনা নয় এমনও আরও কিছু দল চায়। আবার জামায়াত ইসলাম বলে নির্বাচন হবে কিন্তু পিআর পদ্ধতিতে হতে হবে, নিম্নকক্ষ উচ্চকক্ষ দুইটাই। যেখানে নিম্নকক্ষে পিআর মানা একেবারেই অসম্ভব, একদম দেশটা ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হবে নিম্নকক্ষে পিআরে গেলে। উচ্চকক্ষে পিআরে যাওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে। আবার এনসিপি সরাসরি এর আগে বলতো তারা যে বিচার এবং সংস্কার এই দুই জায়গায় জোর, পরে আসলো যে সনদ বাস্তবায়ন এবং আইনি ভিত্তি আগে আসতে হবে। কিন্তু এখন ব্রাকডাক না রেখে কোনো শর্ত ছাড়াই বলে দিল ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এনসিপির নেতা নাসির যেটা তার শর্ত ছিল না, সে এটা বলে নাই যে এইটা না হলে নির্বাচন হবে না, বা ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আমাদের আপত্তি নাই, কিন্তু এটা ফুলফিল করতে হবে। তার ওই মিটিং এ কিন্তু তার দলের প্রধান নাহিদ ইসলাম ডিটিসি বলেছেন এই কথাগুলো হচ্ছে এক ধরনের কথা, আর আরেকটা হচ্ছে নির্বাচন হবে না এরকম স্পষ্ট অবস্থান আর একটা। সেই কারণে মানুষের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে। এখন যখন দলীয় সরকারের অধীনে যতবার নির্বাচন হয়েছে, সেটা এরশাদের অধীনে হোক, পরবর্তীতে ফেব্রুয়ারিতে 96 বিএনপির অধীনে হোক, বা আওয়ামী লীগের অধীনে 14, 18, 24 হোক, সেই সময় কিন্তু নির্বাচন বয়কট করা এবং প্রতিহত করার পর্যায়েও অনেকে গেছে বিভিন্ন দল বিভিন্ন সময়। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়ার ক্ষেত্রে এইরকম আওয়াজটা এর আগে কখনো আসেনি। তো এইবার একটা নতুন পরিস্থিতির তৈরি হয়েছে তাতে, যে এটা কি হলো, যে ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে এই দলগুলোই সবাই অনুরোধ করে ক্ষমতা দিল, দায়িত্ব দিল, আর সেই দল নির্বাচন করবে, এখন এরা আবার না করছে। ফলে মানুষের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব সন্দেহ তৈরি হয়েছে। এখন সরকার যখন ভবিষ্যতে যে রোডম্যাপ ঘোষণা করবে, এই সপ্তাহের মধ্যে করবে বলে শোনা যাচ্ছে, তখন এই দলগুলোর রিয়াকশন কি হয় আর এক দফা আমরা বুঝতে পারবো যে এই দলগুলো কি এই অবস্থায় থাকে, না আর একটু নির্বাচনমুখী হয়, নাকি আরও অ্যাগ্রেসিভলি নির্বাচন বিমুখ হয়। একটা ইন্ডিকেটর। আরও পরে এসে যখন নির্বাচনের তফসিল ঘোষণা হবে, তখন হলো চূড়ান্ত পজিশন বোঝা যাবে কারা কি করছে। কিন্তু যারা মোটামুটি রাজনীতির খবর রাখেন, গতিবিধি বোঝেন, ভবিষ্যৎ পরিণতি কি হতে পারে এগুলি বোঝেন, তাদের মধ্যে কিন্তু আমি আবার নির্বাচন নিয়ে কোনো সংশয় দেখি না।
যে নির্বাচন হবে। এখানে একটা প্রশ্ন করি আপনাকে, সেটা হলো কি এই দাবি দেওয়া নিয়ে বিএনপি কোনো চাপে রয়েছে? কারণ আমরা গণমাধ্যম কর্মী হিসাবে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করে যেটা বুঝেছি বা মনে হয়েছে, সেটি হলো যে তারা চাচ্ছে যে যেহেতু বিএনপি দ্রুত নির্বাচন চায়, কাজে এই সুযোগে আমরা যে দাবিগুলো করছি সেটা আদায় করে নেওয়া যায় কিনা, আপনার কি মনে হয়? না, সেটা তো একটা চাপ বটেই। ধরেন যতদিন পর্যন্ত নির্বাচনের ব্যাপারে সবাই একমত না হচ্ছে, ততদিন পর্যন্ত যারা নির্বাচন চায় তারা এক ধরনের চাপে থাকবে যে এই দলগুলি যদি শেষ পর্যন্ত না আসে তাহলে কি হবে। না আসলে তো তখন নির্বাচন আদায়ের জন্য তারা কর্মসূচি দিবে, তখন সেই সুযোগে ফ্যাসিবাদের যে অনেকে রাস্তায় নেমে পড়ে একটা দেশে একটা স্ট্রিট ভায়োলেন্স তৈরি করতে পারে, তখন হয়তো এই ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে এই দেশকে শান্ত রাখা কঠিন হয়ে যাবে। তখন ক্ষমতার মেরুকরণ যেই দিকে যাবে সেটা দেশের জন্য তো খুব ভালো হবে না। ফলে একটা চাপ তো তারা অনুভব করতেই পারে। আবার যারা নির্বাচনের পক্ষে নাই, বলছে এইটা লাগবে ওইটা লাগবে, তারাও এক ধরনের চাপে আছে যে সরকার চাচ্ছে নির্বাচন করতে, বিএনপির মতো বড় দল এবং তাদের সঙ্গে আরো বেশ কিছু দল চাচ্ছে নির্বাচন করতে, বিনিয়োগকারীরা, দেশি বিদেশি বিনিয়োগকারী এবং ব্যবসায়ীরা তারা চাচ্ছে নির্বাচন হয়ে যায়। সেনাবাহিনী এখানে প্রত্যক্ষ স্টেক হোল্ডার না হলেও যেহেতু এখন পুলিশের উপর নির্ভর করে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা যাচ্ছে না, সেনাবাহিনীর সহায়তা লাগছে, ফলে তাদের একটা তো সে থাকে যে আমরা কতদিন এরকম সিভিল সহায়তা দিয়ে যাব। আবার নির্বাচন করবার ব্যাপারেও তাদের সহায়তা লাগবে, ফলে তাদেরও একটা সে থাকে। সেইখানে সেনাবাহিনীরও বক্তব্য মনোভাব যেটা বোঝা যায়, তারাও নির্বাচন হয়ে যাওয়ার পক্ষে। ফলে যারা নির্বাচন চায় না তারা যদি আবার মনে করে যে বেশি কঠোর অবস্থানে যায় তখন কি হবে, তাদের রাজনৈতিক অবস্থান কি হবে, অথবা বেশি কঠোর অবস্থানে গিয়ে পরে যদি সত্যি সত্যি নির্বাচনে যেতে হয় তাহলে তারা এই যে একটা দাবি করে সেখানে থাকতে পারলো না, তখন কি হবে। ফলে নির্বাচন নিয়ে সব দলই কম বেশি চাপে আছে। সালেউদ্দিন সিফাত, জুলাই সনদ নিয়ে আপনারা কঠোর অবস্থান নিয়েছেন। মাত্র কদিন আগে আপনাদের নেতা নাহিদ ইসলাম স্পষ্ট বলেছেন যে আমরা একটু ছাড় দিব না এই বিষয়ে। আপনাদের কাছে তো জাতীয় ঐক্যমত্য কমিশন জুলাই সনদের সর্বশেষ খসড়াটা পাঠিয়েছে, আপনারা যা চান তাই এই খসড়া কি রয়েছে? প্রথমত জুলাই সনদ যেটি আমাদের কাছে খসড়া এসেছে, আমরা ইতিমধ্যে সেটার ক্রিটিক করেছি। তার একটা বড় ক্রিটিক হচ্ছে এই যে এটার বাস্তবায়ন কিভাবে হবে, এটার বাস্তবায়নের পদ্ধতি নিয়ে তেমন ক্লিয়ার কাট কিছু বলা নেই। আবার দ্বিতীয়ত অনেকগুলো জায়গায় তো নোট অফ ডিসেন্ট আছে বিএনপির পক্ষ থেকে। তো এই যেসব জায়গায় নোট অফ ডিসেন্টস আছে সেগুলো আমরা কিভাবে বাস্তবায়ন করব, সেগুলো বাস্তবায়ন পদ্ধতি কি বা সেগুলোর ব্যাপারে কি হবে সেই সম্পর্কে ক্লিয়ার কাট আলোচনা নেই। বাট যেহেতু জাতীয় ঐক্যমত কমিশনের আরো 1 মাসের মতো সময় বৃদ্ধি করেছে, আই হোপ যে 1 মাসের মধ্যে সেগুলো রেজলিউট করা যাবে। আর আমরা জুলাই সনদের একটা এনফোর্সিবিলিটি চাচ্ছি। আমাদের নেতা নাহিদ ইসলাম বলেছেন যে জুলাই ঘোষণাপত্রে আমরা আসলে অনেক ছাড় দিয়েছি, কারণ আপনি যদি ঘোষণাপত্রটা পড়েন এটা আসলে ঘোষণাপত্র কম মনে হবে যে একটা আবেদনপত্র, যে এই ইতিহাস দিয়েছি এগুলো আপনি একটু অ্যাকসেপ্ট করে নেন। সো অভ্যুত্থানের পর থেকে ছাত্ররা তরুণরা তারা অনেক জায়গায় কিন্তু কম্প্রোমাইজ, তারা এই টোনে চলে গেছে বিশেষত রাজনৈতিক দলগুলোর চাপে। কিন্তু জুলাই সনদ যেহেতু একটা মৌলিক ইস্যু যেটা না হলেই নয়, এইসব জায়গায় কিন্তু আমাদের কোনো মানে এই কম্প্রোমাইজের কিংবা কোনো আপোষের কিংবা কোনো ছাড়ের আসলে কোনো প্রশ্ন আসে না। এটা ইলেকশনের আগে ইট শুড বি এনফোর্সিবল, এটাকে এনফোর্সিবল করার মেকানিজম থাকতে হবে। আর আমরা সাধারণ নির্বাচন তথা জাতীয় সংসদ নির্বাচনের আগে আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলছি, যেটা দিয়ে আমরা নতুন একটা কনস্টিটিউশন যাতে প্রণয়ন করা যায় সেই কথা বলছি। প্রথমত ধরে নিতে হবে যে এটা যে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে ধরে নিচ্ছে অনেকে, এটা একটা ভুল প্রস্তাবনা। এটা কোনো তত্ত্বাবধায়ক সরকার না। যদি তত্ত্বাবধায়ক সরকার হইতো তাহলে 90 দিনের মধ্যে ইলেকশন দিয়ে তাকে বিদায় নেওয়া লাগতো। বিষয় থাকতে একটাই নির্বাচন। জি, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার এবং এই ধরনের প্রেক্ষাপট বাংলাদেশের ইতিহাসে এরা ইতিপূর্বে আসে নাই। এটা অভূতপূর্ব ঘটনা এবং অভূতপূর্বভাবেই এটা সংগঠিত হয়েছে এবং এটা একটা লেজিটিমেসি নতুন করে ড্র করা লেগেছে। যদিও লেজিটিমেসি আসলে পিপলেরই, বাট কনস্টিটিউশন যে লিগালিটি সেটা আবার নতুন করে ড্র করা লেগেছে আর কি। এখন এই গভর্নমেন্টের দায়িত্ব কি? এই গভর্নমেন্টের আমরা মনে করি দ্য ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ দ্য ক্লিয়ার ম্যান্ডেট। সেটা কি নিয়ে? জাস্টিস নিয়ে, রিফর্ম নিয়ে এবং ইলেকশন। গণতান্ত্রিক উত্তরণের পথে তাকে ইলেকশনে যাইতে হবে, বাট তার আগে তাকে জাস্টিস এবং রিফর্মটাকে এনফোর্সিবল করে যেতে হবে। এই রিফর্মেরই একটা
ধাপ হচ্ছে এই জুলাই সনদকে এনফোর্সিবল করা, এবং আমরা নতুন করে, যেটা অনেকে বলছে নতুন করে বলছি আমরা, গণপরিষদ নির্বাচনের কথা। কিন্তু আমরা এটা নতুন করে বলছি না, গণপরিষদ নির্বাচনের কথা আমরা বলছি। ইভেন জাতীয় নাগরিক কমিটি যখন আমরা ছিলাম তখন থেকে আমরা বলছি যে বাংলাদেশে একটা গণপরিষদ নির্বাচন লাগবে, নতুন একটা সংবিধান লাগবে। আমরা ৭২-এর মুজিববাদী সংবিধানের বিরুদ্ধে সেই প্রথম দিন থেকে বলে আসছি। ফলে এখন যারা বলছে যে আমরা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছি কিংবা এখানে একটা পায়তারা আছে নির্বাচন পেছানোর, আমি মনে করি এটা একটা ভুল ধারণা, এবং এটার মধ্যে একটা ষড়যন্ত্র খোঁজা ব্যাপার আছে আর কি। যেমনটা ইতিপূর্বে গভর্নমেন্ট যারা পতিত ফ্যাসিলিটি তারা খুঁজতো যে বিএনপি জামাতের ষড়যন্ত্র, তো অনেকটা মোটামুটি এই দাগে চলছে আর কি। কিন্তু দেখেন, আমরা গণপরিষদের কথা শুধুমাত্র আমরা বলছি না, মাওলানা ভাসানী 1972-এ ওই মুজিববাদী সংবিধান প্রণয়নের পর উনিও বলেছেন যে এই গণপরিষদের মধ্যে, অর্থাৎ 72-এর যে গণপরিষদ সেটার মধ্যে কিন্তু ফল্ট আছে, লিগ্যাল কিছু ফল্ট আছে। প্রথমত সেটা 1970 সালে পাকিস্তানের সংবিধানের জন্য করা হয়েছিল, স্বাধীন বাংলাদেশের সংবিধানের জন্য করা হয়নি। ফলে তারও একটা ক্রিটিক আছে। বদরুদ্দিন ওমর সাহেব প্রথিতযশা রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, তিনিও বলেছেন একটা নতুন গণপরিষদের মাধ্যমে একটা নতুন সংবিধান প্রণয়ন হোক। কিছুদিন আগেও তিনি এই কথাটা বলেছেন। এমনকি আরো ইন্টারেস্টিংলি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার যে ফরমান ছিল, আমি আজকে আমার এক সহকর্মী থেকে শুনেছি যে দ্বিতীয় যে ফরমানটা ছিল তার শাসক হওয়ার পর আর কি, সেখানে কিন্তু তিনি বলেছিলেন যে গণপরিষদের কথা বলেছিলেন, সংবিধানের কথা, অর্থাৎ বাকশাল থেকে গণতন্ত্রের পথে উত্তরণের পথে তিনি নতুন সংবিধানের প্রস্তাবনা দিয়েছিলেন। এখন যখন আমরা শেখ মুজিবুর রহমানের বাকশালের পরে শেখ হাসিনার ফ্যাসিজম শেষ করেছি, তাহলে আমরা যখন বলছি গণপরিষদের কথা, তার মানে এটা নতুন কোনো কথা না। এটা মোটামুটি আমাদের যে ইতিপূর্বের রাজনীতিবিদরা ছিল, আমাদের পূর্বসূরীরা ছিল, যারা বাংলাদেশের ভালো চেয়েছেন, যারা চেয়েছেন এই দেশের মানুষের অধিকার রক্ষা হোক, তারা কিন্তু এই গণপরিষদের কথা বলে গেছেন। এবং আমরা মনে করি যে আমরা এই মুহূর্তে আমরা আসলে ওই ক্ষমতা কেন্দ্রিক কিংবা আসন কেন্দ্রিক রাজনীতিতে আমরা এই মুহূর্তে নাই। সালাউদ্দিন সিফাত, এখানে একদম স্পষ্টভাবে আপনার কাছে জানতে চাই, জি, সেটা হলো আপনাদের জুলাই সনদ নিয়ে মোটামুটি দুটো দাবি রয়েছে। একটি হলো যে একটা আইনি ভিত্তি, জি, আইনি ভিত্তিটা কিভাবে হবে তার একটা ফর্মুলা আপনারা দিয়েছেন। ধরুন যদি সেটা না হয় তাহলে আপনারা কি করবেন? গণপরিষদ অর্থাৎ এই জুলাই সনদের বাস্তবায়ন যোগ্যতা এবং আইনি ভিত্তি দেওয়ার দাবিতে আমরা এখনো মাঠে আছি। এবং আপনি ধরুন কোনো কারণে হলো না, তখন কি করবেন? আপনারা সেখানে সিগনেচার করবেন না? আমরা আমাদের জায়গা থেকে যেটা করব, আমরা যেহেতু মাঠের মোবিলাইজেশন জারি রেখেছি এবং 64টি জেলায় কিন্তু আমরা এই দাবিগুলো নিয়ে গিয়েছি। ফলে যেই শ্রমিকের কাছে আমি গিয়ে প্রমিস করে এসেছি পঞ্চগড়ের, যেই কৃষকের কাছে গিয়ে রংপুরে গিয়ে আমি প্রমিস করে এসেছি, সে নিশ্চয়ই আমার দাবিতে আবার তাকে একত্রতাবদ্ধ করতে হবে, সে নিশ্চয়ই আবার মাঠে আসবে, সে নিশ্চয়ই আবার মাঠে নামবে। তো তখন যখন মাঠে নামবে, তখন রাজনীতিবিদ বা রাজনৈতিক দলগুলো যারা আসলে এটা চাচ্ছে না, তখন তো পিপল আসলে বেসিক্যালি তাকে গাইড করবে। আবারও বলি, আমার প্রশ্নটা প্রান্তিক। জি, প্রান্তিক হওয়ার একটা কারণও রয়েছে, আসলে সময় খুব কম। জি, মানে জাতীয় ঐকমত্য কমিশনের সময় খুব কম। সেই কারণে আমি জানতে চাচ্ছি, যদি আপনাদের যে দাবি সেটা পূরণ না হলে আপনারা জুলাই সনদে স্বাক্ষর করবেন কিনা? এখন পর্যন্ত আমাদের দলীয় অবস্থান হচ্ছে, আমরা যদি আমাদের এটা বাস্তবায়ন যোগ্যতা না দেখি এবং এটা আইনি ভিত্তি না দেখি, আমরা স্বাক্ষর করব না। রাইট। ডক্টর সায়ন্ত শাকাওয়াত, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বেশ সমালোচিত হচ্ছিলেন নানান কারণে, কিন্তু আমরা গত দিন 15 ধরে তার বক্তব্যে এক ধরনের অন্যরকম সুর শুনছি, এবং সেটা ইতিবাচক এবং একই সঙ্গে আমি বলবো গঠনমূলক। ওনার বক্তব্য ইদানিং যা আসছে সব ইতিবাচক এবং গঠনমূলক। এবং আমরা দেখলাম যে মঙ্গলবারও গুলশানে তার নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলছেন যে যদি জুলাই সনদ সংবিধানের উপরে রাখা হয় তাহলে ভবিষ্যতের জন্য খারাপ নজির হবে। সাথে সাথে তিনি এটাও বলেছেন যে জুলাই সনদে উত্থাপিত 84 দফার মধ্যে যেসব দফায় সব রাজনৈতিক দল একমত হয়েছে সেগুলোর বাস্তবায়ন কিভাবে হবে সেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট এসেছে, সেগুলোর সুরাহা কিভাবে হবে এবং সংবিধান সংস্কার বিষয়ক যেসব কথা এসেছে তার বাস্তবায়ন কিভাবে হবে সেটা এখন জরুরি। আসলে উনি ঠিকই ইন্ডিকেট করেছেন এটাই এখন জরুরি। এর মানে হলো যে এই বিষয়ে তারা আলোচনা করতে চান। কি বলবেন? না, এইটা তো ডেফিনেটলি পজিটিভ, এবং বিএনপি একটি দায়িত্বশীল বড় দল হিসেবে তাদের তো এইখানে একটু উদারতার সঙ্গে বড় দায়িত্ব নিতে হবে। এটা সবসময় আমি বিএনপির একজন সমর্থক হিসেবে বা বিএনপিকে ভালোবাসি সেই হিসেবেও
বিএনপির প্রতিও সবসময় এই দাবি করেছি যে আওয়ামী লীগ পতনের পরে, পালিয়ে যাওয়ার পরে এবং এই গণহত্যার পরে আওয়ামী লীগ তো অপ্রাসঙ্গিক বাংলাদেশে। সেই অবস্থায় বিএনপি হচ্ছে এখনো পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে আনপ্যারালাল বড় দল। এখন বিএনপির কাছ থেকে যদি অন্য ছোট দলগুলো আস্থার সংকটে ভোগে, তাহলে রাজনীতি কিন্তু আবার হোঁচট খাবে। বিএনপিকে কথায়, কাজে, আচরণে এমন হতে হবে যে ছোট দলগুলো যাতে তাদের কাছ থেকে আস্থার সংকটে না ভোগে, ভয় না পায় যে এদের দলীয় শক্তি সামর্থ্য বেশি, সুতরাং ওরা আমাদের জন্য স্পেস দিবে না, রাজনীতির স্পেস দিবে না, বা এরা যা খুশি তাই করবে। এরকম পরিস্থিতি, এরকম মনোভাব যেন অন্য দলগুলোর তৈরি না হয়, সেটা বিএনপির ভাবতে হবে। সেই বিবেচনায় এটা আলোচনা যে করতে চায়, এখন এটা যদি শুধুই আলোচনার জন্য হয়, সময় ক্ষেপণের জন্য হয়, তাহলে সেটাও ঠিক হবে না। তাদের খোলা মনে কোথায় কোথায় ছাড় দিয়ে অন্য রাজনৈতিক দলগুলোকে আস্থায় আনা যায় সেই চেষ্টা করতে হবে। পাশাপাশি আবার অন্য রাজনৈতিক দলগুলোরও আবার এটা মাথায় রাখতে হবে যে বিএনপি একটা বৃহত্তম রাজনৈতিক দল, পুরনো, 4.5 দশকের বেশি, প্রায় 5 দশক হয়ে গেছে এই দলটির বয়স। এই দলটা অনেকগুলো ইভেন্টে, অতীতের রাজনৈতিক ইভেন্টের সঙ্গে, ঐতিহাসিক ইভেন্টের সঙ্গে যুক্ত। তারা আগেরগুলোকে ইগনোর করে হঠাৎ করে নতুন করে শুরু করতে পারে না। সংবিধান প্রশ্নে আমি যেটা বুঝি বিএনপির সেন্সিটিভিটি কতটুকু, সেটা হচ্ছে এই সংবিধানের মধ্যে অনেক কিছু অগ্রহণযোগ্য আছে, সেটা বিএনপি তো বলে। বিএনপির নেতৃত্ব বলছিলেন বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দিবেন, সেটা তার একটা রাগের প্রকাশ ছিল। কিন্তু এটা তো সত্য যে বাংলাদেশের অভ্যুদয়ের সঙ্গে এই সংবিধানটা জড়িত। সেই সংবিধানের আলোকে জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনা করেছেন তার মতো করে কিছু পরিবর্তন করে নিয়ে। সেই সংবিধান আলোকে করে নাই, এই লাইনটুকুর ব্যাপারে আমার আপত্তি আছে। আমি বলি, তিনি যখন সামরিক আইন চালিয়েছেন তখন একরকম, কিন্তু দেশে যখন গণতন্ত্র দিয়ে দিলেন, গণতান্ত্রিকভাবে সংবিধান মেনে যখন রাজনৈতিক দল গঠন করে যখন রাষ্ট্র পরিচালনা অনেক মৌলিক পরিবর্তন করে সেটা যোগ করেছি আমি, যে তার মতো করে পরিবর্তন করে, তার দৃষ্টিভঙ্গি, মিশন, ভিশন এবং ওই সময়ের বাংলাদেশের উপযোগী করে ওই সংবিধানটাকে তিনি পরিবর্তন করেছিলেন, সংশোধনী এনেছিলেন। আবার এর সাথে পিরিয়ড গেল, আবার বিএনপি 91-তে নির্বাচিত হওয়ার পরে অনেক রকমের সংশোধনী এসেছে, সেখানে সংসদীয় ব্যবস্থার পদ্ধতির প্রবর্তন হয়েছে, কেয়ারটেকার সরকার এসছে, কিন্তু বেজ লাইন কিন্তু ওই সংবিধান ছিল, তারা রাষ্ট্র পরিচালনা করেছে। 72-এর সংবিধানের অনেক কিছু ফেলে দিয়ে ফ্রেমওয়ার্ক তো ওইটাই। এখন এই মুহূর্তে যে আলোচনা হচ্ছে সংবিধান পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য, সেটাও তো কথা সেইটাই। সেই সংবিধানের মধ্যে যেই ধারাগুলো অগ্রহণযোগ্য, সেগুলা যারা সবাই আলোচনা করে একমত হবে, সেগুলো ফেলে দিয়ে নতুন কিছু ইনকর্পোরেট করে নতুন বাংলাদেশের উপযোগী করবে। এইটা হলো বিএনপির অবস্থান। আর এনসিপির অবস্থান হচ্ছে ওই সংবিধানটাকে ফেলে দিতে হবে, নতুন করে সংবিধান লিখতে হবে। নতুন করে সংবিধান লিখতে হলে আমরা এখন নতুন কিছু লিখতে হলে, গবেষণার প্রপোজাল লিখতে হলে একটা টেমপ্লেট লাগে, একটা নমুনা পত্র লাগে, একটা নমুনা ধরে আপনি সেই নমুনা কোন দেশের বা কাদের নমুনাকে হাতে নেবেন, হাতে নিয়ে তার মধ্যে বাংলাদেশের উপযোগী করে ওইটাকে আপনি দাঁড় করাবেন, তারপর একটা সুন্দর সংবিধান হবে। আপনি ওই যে সংবিধানটা আমাদের আছে সেটাকে যদি নমুনা ধরেন, যের মধ্যে যেটুকু গ্রহণযোগ্য এটুকু রেখে বাকিটা ফেলে দিয়ে আমরা নতুন করে করি, তাহলে কিন্তু সবকুল রক্ষা হয়। 72-এর সংবিধানের পক্ষে বিএনপি নেতারা বক্তৃতা করেছেন, আপনি নিজেও জানেন যে 72 সংবিধান অনুযায়ী চলবে, স্পষ্টভাবে বলেছেন। হ্যাঁ, মির্জা আব্বাস সাহেব বলেছেন পরিষ্কার কথা, আরো অনেকে বলেছেন। 1 নম্বর। 2 নম্বর হলো, আপনি বলুন তো সংবিধান কি এমন বিষয় যেটা নতুন করে লেখার সুযোগ নেই রাষ্ট্রবিজ্ঞানে? হ্যাঁ, লেখার সুযোগ আছে, কিন্তু প্রশ্নটা হলো বাংলাদেশকে আমরা সবকিছুই 24 থেকে শুরু করতে চাই না। বাংলাদেশ 71 সালে শুরু হয়েছে। মনে করেন নতুন করে সংবিধান শুরু হলে 24 থেকে শুরু হবে, 71 থাকবে না? যাদের 71 থাকতে হবে, 71 না থাকলে আপনি কোন দেশের সংবিধান লিখবেন? যাদের 71 নিয়ে বেশি অ্যালার্জি আছে, আমি একটা কথা বলি, তারা ওইখান থেকে উঠে আসে, ওই অ্যালার্জিতে কারণে সংবিধানকে একটা উপাদান আমি এটা হিসেবে পরিষ্কার বলি, আপনি যখন সংবিধান লিখবেন 71-কে অস্বীকার করে, সেটা কোন দেশের সংবিধান হবে?
এটা একটা প্রশ্ন। প্রশ্নই আসে না 71 বাদ দেওয়ার, কারণ ওইটা হলো দেশ, নতুন আমরা স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। ওকে, কিন্তু আমরা বলি যে এমনভাবে বলা হয় যে এটা এমন একটা জিনিস, এটাকে হাতি দেওয়া যাবে না। এই হাত দেওয়া যাবে না তো কেউ বলেনি। মানে 17 বার পরিবর্তন হয়েছে, কেন নতুন করে লেখা যাবে না? 20 বার? পৃথিবীতে অনেক উদাহরণ আছে, নতুন সংবিধান হয়েছে, কোনো সমস্যা হয় না। পৃথিবীতে অনেক হয়েছে সেরকম উদাহরণ জি, জি। আছে, কিন্তু আপনি যেরকম মনে করতেছেন আপনারটা যুক্তিপূর্ণ। এখন কেউ যদি মনে করে যে এই সংবিধানটা 17 বার পরিবর্তন হয়ে থাকতে না, না। পারলে এখন ম্যাসিভ পরিবর্তন সম্ভব, এবং ওইটাকে ফ্রেমওয়ার্ক ধরে, ওইটাকে আমি বেসলাইন ধরে, আমি যেগুলো অগ্রহণযোগ্য, যেগুলোর মধ্যে মুজিববাদী চিন্তা ভাবনা আছে, যেগুলোর মধ্যে 71-এর চেতনাকে দলীয় স্বার্থে ব্যবহারের উপাদান আছে, যেগুলির মধ্যে স্বৈরতান্ত্রিক হয়ে আসার উপাদান আছে, সেগুলো পরিবর্তন করবে। এই ব্যাপারে তো বিএনপি আপত্তি করে নাই। বিএনপি তো এই সংবিধান পরিবর্তনের পক্ষে এবং পরিবর্তনের আলোচনায় অংশ নিচ্ছে। কিন্তু আপনার কাছে মনে হচ্ছে যে ফেলে দিয়ে নতুন করে লিখবেন, এটা সবচেয়ে যৌক্তিক। আমার কাছে মনে হচ্ছে না, আমি আমার দেশের ইতিহাসের সঙ্গে যেই সংবিধান জড়িত, আমি এটাকে পুরো ফেলে দিতে চাই না। আপনাদের জনগণের প্রতি ওই আস্থাটা যাদের নাই, যে আমি আপিল করলেও জনগণ আমাকে ভোট দিবে, তারাই এইসব জিনিস সামনে আছে। যদি আস্থা থাকে জনগণের উপরে, তাহলে আপনার ম্যানিফেস্টোতে এইটা নিয়ে সামনে যান, দেখেন বিএনপিকে ফেলে দেন, জামাতকে ফেলে দেন, অমুক দলকে ফেলে দেন। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। বাংলাদেশ টেলিভিশন নতুন আঙ্গিকে দেশব্যাপী শুরু করতে যাচ্ছে জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতা নতুন কুড়ি 2025। প্রতিযোগিতার বিষয়ভিত্তিক বিভাগ: অভিনয় বিভাগ, অভিনয়, আবৃত্তি, গল্প বলা অথবা কৌতুক; নৃত্য বিভাগ, সাধারণ নৃত্য অথবা উচ্চাঙ্গ নৃত্য; সঙ্গীত বিভাগ, দেশাত্মবোধক বা আধুনিক গান, নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, লোকসঙ্গীত, হান্ত, নাচ। 6 থেকে 11 বছরের নিম্নে শিশুরা ক গ্রুপে এবং 11 থেকে 15 বছর পর্যন্ত কিশোর কিশোরীরা খ গ্রুপে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। আবেদনের সময়সীমা 15 আগস্ট 2025 থেকে 5 সেপ্টেম্বর 2025। আবেদন বা রেজিস্ট্রেশনের প্রক্রিয়া: অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রতিযোগীগণ বিনামূল্যে নির্ধারিত ফর্মে আবেদন করে রেজিস্ট্রিভুক্ত হবেন। আবেদন ফর্ম বাংলাদেশ টেলিভিশনের ওয়েবসাইট www.btv.gov.bt থেকে সংগ্রহ করা যাবে। পরবর্তীতে অফিস কর্তৃক রেজিস্ট্রেশন নম্বর সম্বলিত অংশ প্রদত্ত হোয়াটসঅ্যাপ নম্বরে প্রেরণ করা হবে। এছাড়াও অনলাইনে বাংলাদেশ টেলিভিশনের ওয়েবসাইট www.btv.gov.bt থেকে গুগল ফর্ম পূরণ ও চাহিত প্রমাণক আপলোড করে সাবমিট করা যাবে। পরবর্তীতে অফিস কর্তৃক রেজিস্ট্রেশন নম্বর সম্বলিত অংশ প্রদত্ত হোয়াটসঅ্যাপ নম্বরে প্রেরণ করা হবে। একজন প্রতিযোগী সর্বোচ্চ 3টি বিষয়ে আবেদন করতে পারবে। আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্ধারিত স্থানে নাম ও তারিখ লিখে প্রতিযোগীর জন্ম সনদ, সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি সংযুক্ত করে ইমেইল notunpuri@gmail.com অথবা রেজিস্ট্রি ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে নতুন কুড়ি বাংলাদেশ টেলিভিশন, সদর দপ্তর, রামপুরা, ঢাকা 1219 বরাবর নির্ধারিত সময়ের মধ্যে প্রেরণ করতে হবে। আবেদনের ক্ষেত্রে নির্ধারিত আবেদন ফর্ম ডাউনলোড করে পূরণপূর্বক নতুন কুড়ি btv@gmail.com ইমেইলে বা রেজিস্ট্রি ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসে কিংবা গুগল ফর্মে নির্ধারিত কাগজপত্র আপলোড করে সাবমিট করতে হবে। যে কোনো একটি পদ্ধতি অনুসরণ করে আবেদন করতে হবে। একাধিক পদ্ধতিতে আবেদন বাতিল বলে গণ্য করা হবে। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন সালাউদ্দিন সিফাত, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি, রয়েছেন ডক্টর সায়ন্ত সাখাওয়াত,
কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক। সালাউদ্দিন সিফাত, পিআর নিয়ে জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন কঠোর অবস্থান নিয়েছে। এনসিপি এই নিয়ে ইদানিং খুব একটা বেশি বলছে না, যতটুকু বলছে তারা জুলাই সনদ নিয়ে। আমার প্রশ্ন হলো, পিআর এর ব্যাপারে কি আপনারা সিদ্ধান্ত পাল্টিয়েছেন? আচ্ছা, পিয়ার প্রসঙ্গে আসছি, তার আগে ডক্টর সায়ন্ত ভাইয়ের কথার কিছু জায়গায় আমার মনে হচ্ছে আমার রিপ্লাই করা প্রয়োজন। একটা হচ্ছে সংসদ নির্বাচন আর গণপরিষদ নির্বাচন এক না। সংসদ নির্বাচনের মাধ্যমে আপনি আইনসভার সদস্য নিযুক্ত করেন, নির্বাচিত করেন, যিনি ওখানে গিয়ে সংসদে বসে এক্সিস্টিং কনস্টিটিউশনের আলোকে আইন বানান। আর গণপরিষদ নির্বাচন হচ্ছে যেখানে আপনি একটা আইডিয়াকে নির্বাচন করেন। যেই পার্টি তার ইশতেহারে বলে যে এই গণপরিষদকে আমরা সংবিধানটাকে এভাবে বানাতে চাই, ধরেন বিএনপি বললো আমি এভাবে বানাতে চাই, এনসিপি বললো এভাবে চাই, জামাত বললো এভাবে চাই, সে আইডিয়ার উপর গণপরিষদ নির্বাচনে জনগণ ভোট দেয়। ফলে সংবিধান কেমন হবে এটা যখন আমি জনগণের হাতে ছেড়ে দিব, সেটা অবশ্যই গণপরিষদ নির্বাচনে অথবা গণভোটের মধ্য দিয়ে এটা সমাধান হইতে হবে। সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আপনি সংবিধান প্রশ্নটাকে মোকাবেলা করতে পারবেন না। প্রথম কথা হচ্ছে এক। 2 নম্বর হচ্ছে বাংলাদেশের অভ্যুদয়ের সাথে 1972-এর সংবিধানের কোনো কানেকশন আমি দেখি না, সরি টু সে। বাংলাদেশের অভ্যুদয় হয়েছে 1971 সালে একটা রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে, সেটার একটা হিস্ট্রিক্যাল স্ট্রাগল আছে আমাদের। কিন্তু তারপরে 1972 সালে যে সংবিধানটা মুজিববাদী সংবিধান, সেটা এসেই ওই 1971 সালের মুক্তিযুদ্ধের স্পিরিটের বিরুদ্ধে প্রথম প্রতিবিপ্লব করেছে 1972 সালের মুজিববাদী সংবিধান। কেন? 1971 সালে আমার স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখ ছিল আমার মূলনীতি হবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। তো সায়ন্ত ভাই কিছুক্ষণ আগে বললেন যে 1972 কনস্টিটিউশন থেকে যদি মুজিববাদী এলিমেন্টস গুলো বাদ দিয়ে দেওয়া হয় তাহলেই তো হয়। বাদ দিবেন কিভাবে? 1972-এর পুরো সংবিধানটাই তো মুজিববাদী। আমার মূলনীতি ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। সেখানে মুজিববাদের যে 4টা মূলনীতি, আওয়ামী লীগের যে 4টা মূলনীতি, সেগুলো আপনি 1972-এর কনস্টিটিউশনে ঢুকাইছেন। পৃথিবীর ইতিহাসে বোধহয় প্রথম কনস্টিটিউশন যেটার মূলনীতি আর আওয়ামী লীগের মূলনীতি, দলীয় মূলনীতি দুটোই সেম। এই ধরনের ঘটনা বোধহয় আর পৃথিবীতে কখনো হয় নাই। সো আরেকটা ব্যাপার হচ্ছে, এইটা তো গেল আপনার মৌলিক ডিসকাশন। আবার ধরেন লিগ্যালিটি, প্রসিডিউরাল কিছু আছে, সংকট আছে। সেটা হচ্ছে 1972-এর যে কনস্টিটিউশনটা ইতিমধ্যে আলোচনা করেছি, গণপরিষদটা ছিল পাকিস্তানের। এটা নিয়ে মাওলানা ভাসানী খুব রিগোরাসলি আর্গিউ করেছেন, রিগোরাসলি ডিবেট করেছেন যে যেটা 70-এর পাকিস্তানের গণপরিষদের জন্য, পাকিস্তানের সংবিধানের জন্য প্রণীত গণপরিষদ কেন এখন আমার স্বাধীন বাংলাদেশের সংবিধান রচনা করবে। ফলে এটা তো প্রসেসেইও তো একটা সংকট আছে, জটিলতা আছে। আর আমরা যেটা মনে করি যে নমুনা হিসেবে সায়ন্ত ভাই বলছেন যে ভালো কথা, যে একটা নমুনা থাকা উচিত, নমুনা থাকবে, সমস্যা নাই। 1972-এর কনস্টিটিউশন বানানোর জন্য তো ইন্ডিয়া সহ আর অনেকের নমুনা দেখা হয়েছিল, আমরা জানি তো এটা নমুনা থাকবে। বাংলাদেশে একটা কনস্টিটিউশন হয়েছে 1972, বাতিল মানে তো এই না যে এটারে আপনি মানে একদম এটা যত কপি আছে সবগুলোরে আপনি আগুনে পুড়াই একদম নিঃশেষ করে দিলেন। অবশ্যই কনস্টিটিউশনের কিছু কিছু জায়গা, আপনি ধরেন রাইট টু লাইফ এখন যেভাবে লেখা আছে, তো আপনি তো রাইট টু লাইফ শব্দটা তো বাদ দিতে পারবেন না, ওই শব্দটা তো আপনার আসবে। ফান্ডামেন্টাল রাইটস, এই শব্দটা তো আপনার নতুন কনস্টিটিউশনে আসবে। ফলে নমুনার এখানে কোয়েশ্চেন না। কোয়েশ্চেনটা হইল বাংলাদেশের সংবিধানটা মূলত আসলে জরুরি অবস্থার সংবিধান। তো আমি যখন কনস্টিটিউশনটা নতুন করে বানাবো, আমরা চাইবো যে ওটা যাতে জরুরি অবস্থার সংবিধান না হয়, ফান্ডামেন্টাল রাইটস গুলো যাতে এনশিওর হয়। এখন ধরেন বিএনপি সে সংবিধানটাকে প্রস্তাবনা, অনেকগুলো সংস্কার প্রস্তাবনা দিয়েছে, আমি অনেকগুলো সংস্কার প্রস্তাবনা দিয়েছি। এই সংস্কার প্রস্তাবনাগুলো নিয়ে হয়েছে কি জুলাই সনদ। এখন আমার প্রশ্ন তো এখানে যে আগামী যে সরকারটা আসবে তারা যে জুলাই সনদ বাস্তবায়ন করবে তার গ্যারান্টিটা কি? এটা যে 3 জোটের রূপরেখা হয়ে যাবে না তার গ্যারান্টিটা কি? এইসব কারণেই আমরা চাচ্ছি একটা গণপরিষদ নির্বাচন হোক। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে তো আপনি লিগ্যালিটি আপনি দিয়ে দিবেন। ওই সংস্কার যেগুলো আমরা চাচ্ছি, বিএনপি যেগুলো চাচ্ছে, জামাত যেগুলো চাচ্ছে, সবাই মিলে তো ওই জায়গায় চলে আসতে পারবে এবং এটা একটা লিগ্যাল বেসিস তৈরি হবে। আপনাদের যে খসড়া দেওয়া হয়েছে জুলাই সনদের, সেখানে কি বাস্তবায়নের ব্যাপারে কোনো প্রস্তাব আছে? আমরা বলেছি, আমরা গণভোটের কথা বলেছি, গণপরিষদ জাতীয় ঐক্যমত্য কমিশন থেকে যেটা দেওয়া হয়েছে সেখানে কি বাস্তবায়নের ব্যাপারে কোনো কথা আছে? বাস্তবায়নের ব্যাপারে কোনো স্পেসিফিক কোনো কিছু নাই, এটাই আমাদের ক্রিটিক। অর্থাৎ জুলাই সনদের যেটা দেওয়া হয়েছে খসড়া, সেখানে বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে বলা হয় নাই। আমাদের তরফ থেকে আমরা কিছু প্রপোজ করেছিলাম, গণভোটের কথা প্রপোজ করেছি, গণপরিষদ নির্বাচনের কথা প্রপোজ করেছি আর কি। এনসিপি তার একদম গঠন প্রক্রিয়ার শুরু থেকে, অভ্যুত্থানের পর থেকে বলেছে বাংলাদেশের সংগ্রামের, লড়াই সংগ্রামের ইতিহাস অনেক বিশাল। আমরা 47 থেকে শুরু করেছি, আমরা 71 থেকে শুরু করিনি। আমরা 47-কে আমরা আমাদের রেফারেন্স পয়েন্ট ধরেছি, 71-কে ধরেছি, তারপরে এসেছি আমরা 24-এ। ইভেন 47-এর আগেও আমাদের অনেকগুলো কৃষক বিদ্রোহ হয়েছে। আমি কি তিতুমিরকে আমার ইতিহাস থেকে বাদ দিতে পারবো? আমি কি ওই হাজি, এই আমরা যে ফরাইজি আন্দোলন করি শরীয়তুল্লাহ, তাকে কি আমার ইতিহাস থেকে বাদ দিতে পারবো? আমরা বাদ দেই না। নুরুল দিনকে আমরা বাদ দিতে পারবো না।
আমাদের ইতিহাসটা আমরা মনে করি আমাদের ইতিহাস নির্মাণ করতে হবে একদম আমাদের পূর্বপুরুষদের থেকে টান দিয়ে। আমি যদি কেবলমাত্র শেখ মুজিবুর রহমান থেকে ইতিহাস শুরু করি, যেটা আওয়ামী লীগ করেছে, বাংলাদেশের একটা জনযুদ্ধকে, জাতির যে সামষ্টিক লড়াই সংগ্রাম, সেটাকে একটা ব্যক্তির নির্দিষ্ট লড়াই, একটা দলের নির্দিষ্ট সংগ্রাম, আমি সেই প্রক্রিয়ায় সে ঐতিহাসিক ন্যারেটিভে আমি যাইতে রাজি না। আমি মনে করি আমাদের বিশাল লড়াই সংগ্রামের ইতিহাস আছে এবং আমাদের লড়াই সংগ্রামের প্রবাদ পুরুষ অনেক, মাওলানা ভাসানী, ইভেন এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপর হচ্ছে আপনার আবুল হাসিম বদরুদ্দিন ওমর সাহেবের পিতা, তারপর আপনার সোহরাওয়ার্দীর কথা আমরা বলতে পারি। তো আমাদের তো অসংখ্য আমাদের এরকম ফিগার আছে, আমরা কেন একজন নির্দিষ্ট ব্যক্তির কাছে আমরা নিজেদেরকে বর্গা দিয়ে দেবো? আমাদের অসংখ্য ফিগার আছে যারা আমাদের ইতিহাস নিয়ে কাজ করেছে। আর পিয়ার নিয়ে যেটা বলেছেন সংক্ষেপে বলে শেষ করি, আমরা উচ্চ কক্ষে পিয়ার চেয়েছি। আমরা মনে করি যে এই যতগুলো যত ভোট পাবে, ভোটের যে অনুপাত, সেই অনুপাতে পিয়ার হবে এবং উচ্চকক্ষে এবং উচ্চকক্ষে কারা কারা সেখানে যাবে সেই লিস্টটা, সেই তালিকাটা পূর্বে প্রকাশিত করতে হবে, যাতে করে জনগণ জানতে পারে যে এই দলের এতগুলো মানুষ নির্বাচিত হলে তারা আসলে কাদেরকে উচ্চকক্ষে নিয়ে আসবে, এটা যাতে জনগণের কাছে সুচ্ছ ধারণা থাকে। সায়ন্ত শাকাওয়াত, পিয়ার নিয়ে যে কথাটা বলা হয়েছে, আমরা শুরু থেকে বলছিলাম যে আমরা যতটুকু রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা হয় তাতে মনে হয় যে তারা দু কক্ষে পিয়ারের উদ্দেশ্য হলো অন্তত উচ্চ কক্ষে যাতে থাকে। সালেউদ্দিন সিফা তার দলের অবস্থান কিন্তু স্পষ্ট করে ফেলেছে এবং জামাত ইসলামের ব্যাপারেও কিন্তু এই ধরনের একটা কথা রয়েছে যে তারা যদি একটা সমঝোতায় আসে যে উচ্চ কক্ষে পিয়ারটা দেওয়া হবে, তাহলে তারা হয়তো নিম্ন কক্ষের পিয়ার নিয়ে এত কঠোর অবস্থানে যাবে না। বন্দুকটা পেলে কামানের দাবি ত্যাগ করা যায়, রাইট। এখন বিএনপি আমরা দেখলাম যে পিয়ারের ব্যাপারে কিন্তু বিএনপি শরিক দলের কেউ কেউ রাজি। যখন অবস্থা খুব মানে বিএনপি আসলে একা হয়ে যাচ্ছিল, তখন তারা বলল উচ্চ কক্ষেরই দরকার। কিন্তু এই উচ্চ কক্ষের মাঠে এই প্রস্তাবটা কিন্তু বিএনপির 31 দফা থেকে আসছে এবং ওইখানে দেওয়া হয়েছে কারণে এবং ওই ওনারা ওই সংস্কার প্রস্তাবে দেওয়ার কারণেই কিন্তু এই উচ্চ কক্ষের প্রসঙ্গ এই জুলাই সনদে আসছে। আসতো কিনা আমি জানি না, কি বলবেন আপনি? এটা বলার আগে সংক্ষেপে আমি গণভোট নিয়ে একটু কথা বলি। এই যে সংবিধান পরিবর্তনের প্রশ্নে বা জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে যে গণপরিষদ বা গণভোটের যে দাবি করা হচ্ছে, এইটার পেছনের উদ্দেশ্যটা স্পষ্ট হয়ে যাবে আপনার যদি গণভোটের চিত্রটা একটু চিন্তা করেন। 72-এর সংবিধান প্রশ্নে যদি গণভোট হয় যে এই সংবিধানের আলোকে সংস্কার এবং পরিবর্তন হবে, নাকি নতুন করে 72-এর সংবিধান বা মুজিববাদী সংবিধান ফেলে দিয়ে নতুন করে সংবিধান লেখা হবে, এই প্রশ্নে ভোটের আয়োজন যদি হয়, বিএনপি দলগতভাবে পরিবর্তনের পক্ষে, সংস্কারের পক্ষে, ফেলে দেওয়ার পক্ষে না। ফলে বিএনপি তাদের সমর্থক এবং সমমনারা সবাই এর পক্ষে ভোট দিবে। এ ব্যাপারে তো মোটামুটি বলা যায়, যেহেতু বিএনপি সরাসরি অবস্থান নিচ্ছে। দ্বিতীয় হলো, আওয়ামী লীগ পতিত গণহত্যাকারী পালিয়ে যাওয়া দল হলো, তাদের যে সাধারণ ভোটার বা সমর্থক আছে তারা ভোটার হিসেবে তো অযোগ্য হয়ে যায়নি, তারা ভোট দিতে তো আপনি নিষিদ্ধ করতে পারবেন না, তারাও ওই সংবিধানের পক্ষেই মত দিবে, আপনার গোপনে ভোট দিবে, তারা দলগতভাবে তো দিচ্ছে না। আওয়ামী লীগ এবং বিএনপির তাদের সারা দেশে মূল দল, অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন মিলে শুধু মূল দলের পদে থাকা নেতার সংখ্যা কত আপনার ধারণা আছে? কত লাখ? আচ্ছা, তাদের আত্মীয় স্বজন এবং ফলোয়ার সমর্থক কত? সেই দুইটা দল যদি আপনার দলগতভাবে স্পষ্ট করে দেয়, আওয়ামী লীগ দলগতভাবে পারবে না। আওয়ামী লীগ যে সংবিধানের প্রশ্নে আসলে ওই সংবিধানের পক্ষে ভোট দিবে, এটা তো এই ব্যাপারে তো আপনার সন্দেহ নেই। তাদের সমর্থকরা, এবং এই দেশে তাদের সরকার এবং নেতার পতন হলো, তাদের সমর্থক গোষ্ঠী যে পরিবর্তিত হয় নাই, তারা এখনো পর্যন্ত অনুতপ্ত না, ক্ষমা পর্যন্ত যায় নাই। সুতরাং তাদের অবস্থান তো আপনি বোঝেন কি। আর বিএনপি যখন দলগতভাবে অবস্থান নিবে, তখন তাদের যে ইনফ্লুয়েন্স সেটা তো কাজ করবে। ফলে কি হবে এটা ধারণা দেশের মানুষ করতে পারে, কিন্তু হবে কি না, বিএনপি চায় হইলো ওই সংবিধান রেখে তার সংস্কার বা পরিবর্তন, আর আওয়ামী লীগ চাইবে ওই সংবিধান রাখা, এনসিপি তারা চায় নতুন সংবিধান। তখন যদি ভোটের প্রশ্ন দাঁড়ায়, ভোট হইলে দলীয় একটা অবস্থান থাকে না, বিএনপি কি বলবে যে হ্যাঁ সংবিধান পরিবর্তনের পক্ষে ভোট দাও, নাকি বলবে যে আমরা ওই সংবিধান রেখে সংস্কার চাই, সেটার পক্ষে ভোট দাও। তাহলে সংবিধান রেখে সংস্কার, তার মানে সংবিধান থাকছে। তা আওয়ামী লীগ তো একাত্মভাবে মুজিববাদীর পক্ষে,
সুতরাং ভোটের বাক্সে গিয়ে আপনার এক বাক্সে পড়ে যাবে, দুইটার চাওয়া হুবহু এক না, কিন্তু ভোটের বাক্সে এক বাক্সে পড়বে, এটা রিয়ালিটি। তার মানে হচ্ছে যারাই গণভোট চায় তাদের উদ্দেশ্যটা হচ্ছে এই গণভোট চাওয়ার উসিলায় জাতীয় নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া। আচ্ছা, এটা আয়োজন করতে গেলে সময় লাগবে না। একটা বিষয় আপনাকে বলি, এত পিছিয়ে আত্মবিশ্বাস দেওয়া। যদি বিএনপির থাকে তাহলে গণভোটের প্রবলেমটা কি? না, গণভোটের অর্থই হচ্ছে, এটা স্পষ্ট, গণভোট চাওয়ার অর্থই হচ্ছে জাতীয় নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া। জাতীয় নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া দেশের জন্য ক্ষতিকর বিবেচনায় বিএনপি একটি বড় রাজনৈতিক দল হিসেবে জি। তারা এটা মানতে ইচ্ছুক নয়। কি করবেন? এরপর আপনার যে প্রশ্ন ছিল যে পিআর পদ্ধতি উচ্চ কক্ষে হলে অসুবিধা কি, যে কারণে নিম্ন কক্ষে পিআর বাংলাদেশে গ্রহণযোগ্য না এবং আমরা মানছি না, ঠিক একই কারণে উচ্চ কক্ষে পিআর মানা যাবে না। দুইটা ইন্টারলিঙ্কড। আপনার ধরেন নিম্ন কক্ষে পিআর হলে এই যে দুই কক্ষের ক্ষমতা অনেক পার্থক্য। আমি বলে দেই হিসাবটা, উচ্চ কক্ষ সরকার, ও তো আইনজীবী, আরো আপনি যেটা বলতে চাচ্ছেন উচ্চ কক্ষ সরকার ফেলতে পারবে না। আমি আপনাকে বলি হিসাবটা। জি, নিম্ন কক্ষ থেকে একটা আইন পাশের প্রস্তাব হয়ে তারা এটা পাশ করবে, সিদ্ধান্ত নিল, নেওয়ার পরে সেই প্রস্তাবনাটা কোথায় যাবে? উচ্চ কক্ষে যাবে। উচ্চ কক্ষ যদি সেটা অনুমোদন না দেয় তাহলে ওইটা আইন পাশ হতে পারবে? হ্যাঁ হয়, নিয়ম আছে না, যে এক মাস পরে। এখানে কিছু কিছু বিষয় রয়েছে বাইরে যে উচ্চ কক্ষ যেগুলো রয়েছে সেখানে এই বিষয় নিয়ে আমরা আলাপ করতে পারি যে আইন কি হবে। এইটা কি এনসিপি মানবে যে উচ্চ কক্ষের অনুমোদন না দিলেও নিম্ন কক্ষ আইন পাশ করতে পারবে? এটা মানবে না। আমার অন্য তর্ক আছে। নিম্ন কক্ষ কোনো আইন পাশ করার জন্য আলোচনা করে একমত হলো, হওয়ার পরে উচ্চ কক্ষে পাঠালো। উচ্চ কক্ষ নিম্ন কক্ষের সঙ্গে যদি একমত না হয় মেজরিটি, তাহলে কি ওই আইন নিম্ন কক্ষে ফেরত গেলে উচ্চ কক্ষের চাওয়া অনুসারে সংশোধন করে আবার উচ্চ কক্ষে না পাঠিয়ে তারা কি আগের মতো করেই পাশ করতে পারবে এই আইন? প্রথমত হচ্ছে দুইটা কক্ষের রোল তো আলাদা, উচ্চ কক্ষের রোল যেটা নিম্ন কক্ষের রোল তো সেম না। আমার ইস্যুটা, ফান্ডামেন্টাল ইস্যুটা জায়গাটা হচ্ছে এরকম, কারণ আপনি যদি দুটা কক্ষই সিমিলার রাখেন এবং উচ্চ কক্ষে পিআর না দেন, তাহলে নিম্ন কক্ষে যিনি জিতে আসতেছেন উচ্চ কক্ষ সেম, এবং তাহলে আমার যে পদ্ধতি, আমার পদ্ধতি, আপনি শুধু আমাদের দুইজনের এই প্রশ্নটা আমি আনসার দিচ্ছি, আমি আনসার দিচ্ছি, আমাকে আগে এটা ক্লিয়ার করেন। ধরেন আপনি নিম্ন কক্ষে আপনি 200 আসন পেলেন এবং উচ্চ কক্ষে আপনি পিআর রাখলেন না, আপনি নিম্ন কক্ষে পাইলেন 200 আসন, আর ওইদিকে ধরেন ভোটের অনুপাতে পাইলেন আপনি 40%, উদাহরণস্বরূপ। আর উচ্চ কক্ষে তাইলে আপনি পাচ্ছেন হচ্ছে আপনার ধরেন 100টা যদি আসন, সেই অনুপাতে আপনি পাচ্ছেন 40টা আসন। আমাদের যে পদ্ধতি, সেই পদ্ধতিতে পিআর পদ্ধতি 40টা আসন। কিন্তু আপনি যদি পিআর পদ্ধতি না রেখে আপনি যদি সাধারণ যে পদ্ধতি সেই পদ্ধতিতেই বজায় রাখেন, তাহলে কি হবে? আপনি এখানে যে নিম্ন কক্ষে পেলেন 200 আসন, 66 পেয়ে যাবে, আরো পাবেন, তাহলে আপনি বোধ কক্ষে মেজরিটি। আচ্ছা, তাহলে আমার কি দরকার পড়ছে, জনগণের কি দরকার পড়ছে যে এত টাকা দিয়ে, পাবলিকের টাকা ব্যয় করে, যে সে উচ্চ কক্ষের যে চিন্তাটা লালন করে যে ওখানে স্কলারলি ডিবেট হবে? আমাদের জায়গা থেকে তো আমরা মনে করি যে এটা উচ্চ কক্ষের অ্যাপ্রুভাল লাগবে। এই ফাইন। ডক্টর সায়ন্ত শাকাওয়াত, আপনি যে প্রশ্নটা উঠিয়েছেন একটা মৌলিক প্রশ্ন উঠিয়েছেন, সেটি হলো যে স্বাভাবিক কারণে যে দলটি ক্ষমতা যেতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করছে এবং জনগণ অনেকে মনে করছে তারা নিম্ন কক্ষে সংখ্যাগরিষ্ঠ হলেও উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ না হলে কোন আইন পাশ করতে পারবে না। এখন এখানে কিন্তু আলাদা একটা বিকল্প রয়েছে, আমরা যতটুকু জানি, সেটি হলো যে কোন কোন আইন পাশ করতে পারবে আর কোন কোন আইন পারবে না, এটা কিন্তু আছে রয়েছে। যদি সেই ব্যাপারে একমত হয়, যেমন অলরেডি এখানে একটা প্রস্তাব এসছে যে দুটো বিষয় কিন্তু বলতেই পারবে না, তাদের মতামত গৃহীত হবে না, এটা হলো অর্থ বিল আর এটা হলো সরকারের আস্থা। কাজেই এখানে এটা নিয়ে আলোচনা করা যেতে পারে, কিন্তু ওর প্রশ্নের জবাবে আমরা একটু ক্লিয়ার হলাম এবং আমাদের দর্শকরাও একটু ক্লিয়ার হলো। আমি একটু শেষ করি, ব্যাখ্যাটা কমপ্লিট হওয়া দরকার। কিন্তু যেই উচ্চ কক্ষের জন্য এনসিপি দাবি করছে বা অনেক দল দাবি করছে, সেটা হচ্ছে ওইটাই যে নিম্ন কক্ষ উচ্চ কক্ষের সমর্থন ছাড়া আইন পাশ করতে পারবে না, সেটা হলে সমস্যা। আর সিফাত যেটা বলছে যে যদি নিম্ন কক্ষ যেইভাবে হবে ওই আসন প্রাপ্তির ভিত্তিতে যদি ওই রেশিওতে উচ্চ কক্ষ হয়, তাহলে উচ্চ কক্ষ রেখে লাভ কি? হ্যাঁ, এই প্রশ্নটা যখন এনসিপি বা কেউ কেউ করছে, তার জবাবেই বিএনপি বলছে ঠিক আছে তাইলে উচ্চ কক্ষ দরকার নাই। কিন্তু উচ্চ কক্ষ বিএনপি দরকার আছে কেন বলেছিল?
বলেছিল বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা সেখানে টাকার খেলা হয়, সেখানে মাসল পাওয়ারের দৌরাত্ম্য হয়, যত সংশোধনী আমরা করি এইখান থেকে সহসাই উঠে আসা সম্ভব হয় না। সেই ক্ষেত্রে প্রান্তিক কিছু গোষ্ঠীর প্রতিনিধি সংসদে আসতে পারে না, জি জি কিছু কবি, জি, জি। সাহিত্যিক, ভদ্রলোক, বুদ্ধিজীবী, হুম। রাষ্ট্রবিজ্ঞানী তারা আসতে পারে না। জি। কিন্তু বিএনপি মনে করেছিল যদি আইন প্রণয়নে তাদেরকে আমরা সম্পৃক্ত করতে পারি তাহলে জনগণের ভোট নেওয়ার সুবাদে অযোগ্যরাও যে ঢুকে জি, পড়ে জি। তার সঙ্গে কিছু যোগ্য লোক সিলেকশনে উচ্চকক্ষে জি। আসলে একটা ব্যালেন্স তৈরি হবে। বিএনপি চাওয়া ছিল জি, ওইটা, জি, জি। গুণগত পরিবর্তন। আমরা একটা অন্য প্রসঙ্গে যাই, জাতীয় নাগরিক পার্টি নিয়ে একটু কথা বলি। যেহেতু এখানে সালাউদ্দিন সিফাত রয়েছেন, যুগ্ম সদস্য সচিব শুধু নয়, দপ্তরের দায়িত্ব রয়েছেন। ওনার দস্তখতে আমরা নানান খবর পাই। এর মধ্যে সবচেয়ে বড় খবর হলো কারণ দর্শন এবং কারণ দর্শানো প্রত্যাহার। এই নিয়ে আমার একটা প্রশ্ন। আমরা দেখছি অপ্রিয় যে কাজ। জাতীয় নাগরিক পার্টিতে কারণ দর্শানো, বহিষ্কার ইত্যাদি চলছেই। জি সবশেষ গতকাল আপনারা মাহিন সরকারকে এনসিপি থেকে বহিষ্কার করেছেন, জি সেটা ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে। হুম। আমার প্রশ্ন হলো আপনাদের দলে এমনটা হচ্ছে কেন? দলের তো একটা শৃঙ্খলার জায়গা আছে, জি। কারণ কেউ আপনি তো এক্সপেক্ট করতে পারেন না যে প্রত্যেকটা ব্যক্তি দলের শৃঙ্খলা পূর্ণাঙ্গভাবে পালন করবে। স্বাভাবিক। তো সেখানে এক্সেপশন থাকতে পারে। তো দলের শৃঙ্খলা ভঙ্গ যদি হয় আমরা প্রাথমিকভাবে কাউকে শোকজ নোটিশ দেই সব, এবং এটা ইন্টারনাল ডেমোক্রেসি, ইট ইজ জাস্ট অ্যান ইন্টারন্যাশনাল প্র্যাকটিস অফ ইন্টারনাল ডেমোক্রেসি। এবং কেউ যদি গুরুতর দলীয় শৃঙ্খলা লঙ্ঘন করে, যেমন মাহিন সরকারের ক্ষেত্রে যেটা হয়েছে যে আহ্বায়ক সদস্য সচিবের অনুমতি ব্যতিরেক ডাকসু নির্বাচনে প্রার্থিতার ঘোষণা করা, ওইসব ক্ষেত্রে আমরা আবার অব্যাহতি কিংবা বহিষ্কারাদেশ প্রদান করা হয়। তো ফলে আমাদের জায়গা থেকে ইন্টারনাল ডেমোক্রেসির চর্চা হিসেবে রাইট। আমরা মাঝে মাঝে কিছু শোকজ আমাদের যাই হচ্ছে যেটা পাবলিক শোকজ, পাবলিক সেটা দেখে, কিছু আবার আমরা ইন্টারনাল শোকজও দেই। তো আমাদের ইন্টারনাল ডেমোক্রেসির প্র্যাকটিসটা আমাদের যত বড় নেতাই হোক, সেটা নাসিরউদ্দিন পাটোয়ারি হোক, তাসনিম জারা হোক, ইভেন আমাদের আহ্বায়ক সদস্য সচিবও যদি হয়, সবাই কিন্তু আমাদের ডেমোক্রেটিক যে ট্রান্সপারেন্সি এটার মাঝে কিন্তু অন্তর্ভুক্ত। সালাউদ্দিন সিফাত, আপনি যে ব্যাখ্যাটা দিয়েছেন চমৎকার এবং আমরা গ্রহণ করতে কোনো আপত্তি নেই, কিন্তু এখানে একটা সংকট হয়েছে। জি। আপনাদেরকে যারা পছন্দ করেন, ভালোবাসেন, এবং যারা আপনাদের অনেক নেতাকে পোস্টার বয় হিসাবে দেখেন এই গণ অভ্যুত্থানের জন্য, তাদের মধ্যে কিন্তু একটা হতাশা তৈরি হয়। এই যে হতাশা মানুষের মধ্যে তৈরি হচ্ছে, আমি কিন্তু আপনাদের বিরোধীর কথা বলছি না, জি আপনাদেরকে যারা পছন্দ করে তাদের মধ্যে একটা হতাশা তৈরি হয়। এই বিষয়টিকে আপনি টের পান? জি অবশ্যই। আমি একটা কথা প্রায় সময় বলি যে জনগণের আমাদেরকে নিয়ে তাদের যে আশা আকাঙ্ক্ষা, এইটা কোন লেভেলে গেছে এটা আমি আসলে যদি পরিমাপক থাকলেও হয়তো বোঝানো সম্ভব হইতো। এটার আসলে কোনো পরিমাপক নাই। কারণ ইতিপূর্বে আর কোনো রাজনৈতিক দলের প্রতি এই পরিমাণ আশা আকাঙ্ক্ষা আছে কিনা আমি এরকম দেখি নাই। এবং আমাদের গুরুজন যারা আছে, বুদ্ধিজীবী যারা আছে, তারাও কিন্তু সেম কথাটাই বলছে। জনগণের আশা আকাঙ্ক্ষা আমাদেরকে নিয়ে প্রচুর, কিন্তু সময় আমরা পেয়েছি স্বল্প। আর দ্বিতীয়ত এটা অবশ্যই স্বীকার করে নিতে হয় যে অভিজ্ঞতা সংকট থেকে শুরু করে অনেক কিছুই তো আছে। তো সব মিলিয়ে আমাদের সে আশা আকাঙ্ক্ষা পূরণে আমাদের কিছু ঘাটতি আছে, তবে আশা আকাঙ্ক্ষা এখনো কিন্তু তাদের শেষ হয়ে যায়নি। আবার জনগণও নিশ্চয়ই দেখতে পাচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো এক প্রকার আমাদেরকে সব সময় প্রেসারে রেখেছে। এর মধ্যে আবার বিভিন্ন এজেন্সি আছে যারা আমাদেরকে নিয়ে প্রপাগান্ডা ছড়াচ্ছে দিন রাত 24 ঘন্টা। কেউ ওই কক্সবাজার গেল, কেউ ওই যে এই নীলা মার্কেট গেল, কেউ ওয়েস্টিনে গেল, মোটামুটি প্রত্যেকটা ইস্যু ধরে ধরে, এবং কেউ তার ওয়াইফকে নিয়ে কক্সবাজারে ঘুরতে গেছে। একজন তার ওয়াইফকে নিয়েও কি কক্সবাজারে ঘুরতে যেতে পারে না? এবং সেখানেও একদম খুব 1 মাইল 2 মাইল দূর থেকে পাপ্পারাজির মতো ছবিটাকে টেনে এনে দেখানো হচ্ছে। ফলে আমাদের বিরুদ্ধে অব্যাহত শিকারী জার্নালিজম, প্রপাগান্ডা অ্যাক্টিভিজম, এগুলো তো আছেই। এজেন্সি পুষ্ট নিউজ আছে, এবং অনেক মিডিয়া তো এখন পর্যন্ত তারা যে পিটার হাসের সাথে আমাদের সাক্ষাৎ মর্মে একটা প্রপাগান্ডা ছড়িয়েছে, এটার জন্য এখন পর্যন্ত দুঃখ প্রকাশই করে নাই। তো ফলে আপনি এগুলো ইভেন গতকালকে আমি দেখলাম একটা ভিডিও বের হচ্ছে যে সামান্তা শারমিনের বাড়ি থেকে কয়েক কোটি টাকা সম্পদ পাওয়া গেছে। পরে আমি খোঁজ খবর নিয়ে ফ্যাক্ট চেক করে দেখলাম এটা ভুয়া খবর, এবং হচ্ছে গিয়ে এটা জাস্ট একটা অডিও ক্লিপ দিয়ে তারা সাজিয়েছে অন্য একটা ভিডিওর সাথে ঘটনা করে। ফলে এই ধরনের অব্যাহত কিন্তু এস্টাবলিশমেন্ট থেকে আমাদেরকে কিন্তু অব্যাহতভাবে এই টার্গেটগুলো করা হচ্ছে। তো এর মধ্যে যে আমরা তরুণরা সার্ভাইভ করে যাচ্ছি এবং মানুষের আশা আকাঙ্ক্ষার কথা বলছি, এটা আমাদের জন্য সফলতার জায়গা। তবে আমি ব্যর্থতার দায়কে স্বীকার করে নিয়ে বলছি। ডক্টর সায়ন্ত স্বাগত, খুব অল্প সময়ের মধ্যে একটু বলবেন। সালাউদ্দিন সিফাত কিছু কথা বলেছেন, এবং আমরা গণমাধ্যম কর্মী হিসাবে, এবং আপনি গণমাধ্যম কর্মী না কিন্তু গণমাধ্যমের সাথে ওতপ্রোতভাবে অনেকদিন ধরে ব্যক্তিত্ব জড়িত, আমি ব্যক্তিগতভাবে অন্তত জানি।
আলোচনায় রয়েছে যে এনসিপির তরুণদের বিরুদ্ধে বিভিন্ন বাহিনী, রাজনৈতিক দল এবং বিভিন্ন গ্রুপ মাঠে নেমেছে। তাদের অভিব্যক্তিরা এরকম যে এই তরুণরা যাতে রাজনৈতিক শক্তি হয়ে উঠতে না পারে। যদি চিত্রটি এরকমই হয় তাহলে চিত্রটি কেন দাঁড়ালো? প্রথম কথা হলো, এনসিপি নিয়ে তারা যে রাজনৈতিক শক্তি হয়ে উঠতে না পারে, এইটা ফ্যাসিবাদের চাওয়া হতে পারে, ফ্যাসিবাদের পক্ষের শক্তির চাওয়া হতে পারে। গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির চাওয়া হওয়া উচিত যে আওয়ামী লীগ যখন বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিবাদ কায়েম করে গণহত্যা চালিয়ে এই দেশ থেকে পালিয়ে গেল এবং এই দেশের ভবিষ্যৎ রাজনীতির সম্ভাবনা নাই, সেই ক্ষেত্রে বিএনপি এবং জামায়াতের এই দ্বিমেরুর যে দুই পোলারাইজেশনের রাজনীতি, আগে মূলত আওয়ামী লীগ বিএনপি ছিল, এখন অনেকটা বিএনপি এবং জামায়াত এই দুই প্রধান শক্তি, যদি এনসিপি আমি মাইনাস ধরি না শক্তি হয়ে ওঠে, সেটাও বাংলাদেশের রাজনীতির জন্য ভবিষ্যতের জন্য খুব ভালো হবে বলে আমার মনে হয় না। আমি একমত। সেই বিবেচনায় তৃতীয় একটা বড় রাজনৈতিক শক্তি হিসেবে যারা একটা রাজনীতিতে একটা ব্যালেন্স তৈরির জন্য একটা শক্তি দরকার, এবং সেই শক্তি এনসিপির বাইরে অন্য কারো হওয়ার আপাতত সম্ভাবনা আমি দেখি না। সেই বিবেচনায় বাংলাদেশের রাজনীতি নিয়ে, ভবিষ্যৎ নিয়ে যারা ভাবেন, যারা রাজনীতি করেন, তাদের প্রত্যেকেরই চাওয়া উচিত যে এনসিপি যেন সুস্থ ধারার একটা রাজনৈতিক শক্তি হিসেবে বেড়ে ওঠে। তবে পাশাপাশি এটাও সত্য, প্রতিদ্বন্দ্বী যখন হবেন তখন আপনি নিজে যখন অন্যকে ঘায়েল করতে যাবেন, কৌশলের সঙ্গে অপকৌশলও কিছু যোগ করে, ভাষার সঙ্গে যখন কুৎসিত ভাষাও যোগ করে, আপনার গণতান্ত্রিক মূল্যবোধের কথার সঙ্গে অগণতান্ত্রিক ভাষা ব্যবহার করে করবেন, তখন আপনার দিকেও সেটা আসবে। এটা দেশের কালচার। সেই বিবেচনায় এনসিপিকে এগুলা সহ্য করে নিয়ে নিজেদের স্ট্র্যাটেজি তৈরি করে এগিয়ে যেতে হবে, এবং তাদের কখনোই এটা ভাবলে চলবে না যে প্রতিপক্ষ কোনো রাজনৈতিক দল আমাদের বন্ধু হয়ে আমাদের এগিয়ে দেবে। এই কালচার বাংলাদেশে নাই এবং এটা কোথাওই নাই। কে করে কার জন্য? তাদেরকে নির্ভর করতে হবে জনগণের শক্তির উপরে। ফলে জনগণ যেন মনে না করে যে বাংলাদেশে এতদিন ধরে যে ধরনের ট্র্যাডিশনাল পলিটিক্স আমরা বিভিন্ন দলকে করতে দেখে এসছি, যে একটু প্লাস মাইনাস মন্দের ভালো খুঁজতে হয় আমাদের, এনসিপি এর জন্য সেই রকমই একটা মন্দের ভালো দল না হয়। তারা যেন এখনই ক্ষমতায় যেতে হবে, এখনই এমপি হতে হবে, এইবার ইলেকশনেই আমার এমপি হতে হবে, এই মনোভাবটা ত্যাগ করে রাজনৈতিক শক্তি হিসেবে বেড়ে উঠবার জন্য পরিকল্পনা নিয়ে নির্বাচন করুক না করুক, পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে কারোর সঙ্গে শত্রুতায় না জড়িয়ে রাজনীতিটা করে। এটা করলে তারা হয়তো ভবিষ্যতে ভালো করবে। আর এখন যদি অতিরিক্ত বৈরিতায় প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তির সঙ্গে জড়িয়ে যায় এবং তাদের মধ্যে যেসব বদনাম ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে সেটাকে কন্ট্রোল করতে না পারে, তাহলে তাদের বেড়ে ওঠার পথটা কঠিন হয়ে যাবে। ডক্টর সায়ন্ত সাখাওয়াত এবং সালেউদ্দিন সিফাত, আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামত দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।